বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো নবম শ্রেণী বাংলা এবং ইংরেজি আজকে তোমাদের সাথে আলোচনা করে দেব। তোমরা ইতিমধ্যেই জেনেছো তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন কাঠামো অনেকটা পরিবর্তন আনা হয়েছে এবং মানবন্টনে পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তিত মানবন্টন এবং প্রশ্ন কাঠামোর আলোকে তোমাদের মূলত নিজেদেরকে এখন তৈরি করতে হবে। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা ইংরেজি। বাংলা ইংরেজি বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকে পাবা এবং এই টিউটোরিয়ালগুলো তোমরা পাবে আমাদের স্কলার একাডেমি ফর অল এই ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলের তোমাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবে বিষয়টি, কারণ এই চ্যানেলেই তোমরা তোমাদের নতুন কারিকুলামের আলোকে প্রশ্ন কাঠামোর আলোকে বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র সেগুলো তোমরা পাবে। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তোমরা করতে পারবা। শুরু করছি আমাদের আজকের যে নির্ধারিত বিষয়। প্রথমে আমাদের বাংলা বিষয়টি। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষায় তোমাদের প্রশ্ন কাঠামো তোমরা ইতিমধ্যে জেনেছো। আমাদের এটা ষষ্ঠ 6টি অধ্যায় থাকবে। বাংলায় তোমাদের 6টি অধ্যায় থাকবে। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ প্রমিত ভাষা ব্যবহার করি, রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি, ব্যাকরণ মেনে লিখতে শিখি, বিবরণ ও বিশ্লেষণমূলক রচনা লিখি এবং সাহিত্য পড়ি ও সাহিত্য লিখি। এই 6টি কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠায় রয়েছে সেটিও তোমাদের এখানে দেওয়া হয়েছে। আমাদের এখনের যে প্রশ্নের যে প্যাটার্ন এবং নম্বর ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে সেটির আলোকে মূলত তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের কারিকুলামের বেশ পরিবর্তন হয়েছে, প্রশ্ন কাঠামোতে পরিবর্তন হয়েছে। কারিকুলামে পরিবর্তন আসেনি এখনো, প্রশ্ন কাঠামোতে পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তনটা কি? তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70% হবে এটি। এবং এই যে 70 মার্কসের বা 70% তোমাকে নেওয়া হবে, সেটি মূলত তোমার পরীক্ষাটা হবে 100 মার্কসের। স্কুলে যে তোমার একটা বার্ষিক পরীক্ষা হবে সেটি মূলত হবে তোমাদের 100 মার্কসের। সেই 100 মার্কসের কিভাবে আসবে তোমাদের বাংলা, সেটি তোমাদের যেমন এমসিকিউ আসবে 15টা প্রথম এবং 10টি আসবে এক কথা উত্তর, এখানে 25 নম্বর থাকবে তোমাদের। তাহলে এখন তোমার পড়ার স্টাইল চেঞ্জ করতে হবে। পড়ার স্টাইলটা হবে তোমাকে তোমার খুঁটিনাটি সমস্ত বিষয় পড়তে হবে, অর্থাৎ যে টপিকটা তোমাদের যে বিষয়গুলো তোমাদের রয়েছে সেই বিষয়গুলোতে তোমাদের বইয়ে কিন্তু অনেক কিছু দেওয়া নাই, তাহলে তোমাকে বিষয়টা আরো বেশি করে জানতে হবে এবং সেই জন্য জানতে গেলে তোমাকে বইয়ের বাইরের থেকেও অনেক কিছু আসতে পারে। এমসিকিউ টাইপের প্রশ্নে থাকবে 15টা এবং 10টা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এছাড়া সংক্ষিপ্ত উত্তর মানে শর্ট কোশ্চেন থাকবে 10টা, তোমাকে 10টা উত্তর করতে হবে, এটি 2 মার্কস করে থাকবে। আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, অর্থাৎ কোনো ক্লু থাকবে না, সিচুয়েশন থাকবে না, যে কোনো একটা প্রশ্ন দিয়ে দিবে, 3টার উত্তর করতে হবে, 5টা থাকবে, এটা 15। আর তোমাদের দৃশ্যপট নির্ভর বা প্রেক্ষাপট নির্ভর বা সিচুয়েশন অ্যানালাইসিস বলে, অর্থাৎ একটা সিচুয়েশন দেওয়া থাকবে, হ্যাঁ একটা সিচুয়েশন দেওয়া থাকবে, সেটার থেকে তোমাদের উদ্দীপক যাকে আমরা বলি উদ্দীপক দেওয়া থাকবে, সেই রকম 7টা থাকবে, 5টা দিতে হবে। এখানে 3 ঘন্টা পরীক্ষা হবে। এই হচ্ছে তোমার 100 মার্কসের পরীক্ষা হবে। তাহলে তোমার প্রিপারেশনটা ঠিক ওইভাবে হতে হবে এবং এই প্রিপারেশনটা দেওয়ার জন্য তোমাদের স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং এই চ্যানেলে তোমাদের এই প্রিপারেশনের জায়গাতে কিভাবে তোমাদের সাপোর্ট দেওয়া যায় সেটি আমরা করব। এবং তোমাদের যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন যেটা আসবে সেখান থেকে কিন্তু তোমাদের 2টো অংশ থাকবে, অর্থাৎ ক খ এই টাইপের থাকবে। প্রত্যেকটা প্রশ্নের সাথে 100 মার্কসকে 70%-এ কনভার্ট করে তোমাদেরকে প্রাপ্ত নম্বর 30 এবং এইটাই যতটা হবে যত তুমি পাবা। এটা কিভাবে হবে? যেমন তুমি মনে করো 100-এর মধ্যে পেয়েছো 80, তাহলে 100-তে পেয়েছো 80, একে কত 70-এ কত, এইভাবে বের করতে হবে। বের করে সেই নাম্বার এবং তোমার স্কুল বেসড অ্যাসেসমেন্ট যে 30 নম্বর হবে সেটা যোগ করে তোমার বার্ষিক পরীক্ষাটা হবে। তাহলে এই যে মূল্যায়ন পদ্ধতিটা আসছে, এই মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু তোমাদের 2 ধরনের কাজকে মূল্যায়ন করা হচ্ছে। একটা হচ্ছে তোমার মানে লেখা যে পরীক্ষার সিস্টেম, আমরা অনেকেই বলছিলাম পরীক্ষা নেই, তাহলে কেন কিভাবে মূল্যায়ন হয়, সেটা কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ তোমার জ্ঞানগত দিক, অর্থাৎ তোমার মনে রাখার যে বিষয়টা, তুমি কতটুকু মনে রাখতে পারো, পরে আয়ত্ত করতে পারছো, সেটি তোমার লিখিত এবং তোমার লেখার দক্ষতা সেটি যাচাই করা হবে। একই সাথে তোমার স্কিল বা যে দক্ষতা সেটি কতটুকু তোমার হয়েছে তার জন্য তোমার শিক্ষণকালীন যে মূল্যায়ন সেটিও কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ দুইটার কম্বিনেশন করা হয়েছে, যেটি অনেকটাই ভালো বলা যেতে পারে মূল্যায়ন পদ্ধতিটাকে। এখন আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন বা স্কুল বেসড অ্যাসেসমেন্ট যেটা হবে সেটিতে থাকবে তোমাদের 30 মার্কস।
30 মার্কসের মধ্যে 10 থাকবে তোমার অ্যাসাইনমেন্ট দেওয়া হবে একটা অ্যাসাইনমেন্ট, এখানে একটা নমুনা আমরা পাবো। তারপরে 10 থাকবে তোমাদের বিভিন্ন অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন হতে পারে বা প্রকল্প নেওয়া হতে পারে, এগুলো মূলত তোমাদের স্কুলের টিচাররা দিয়ে দেবে, ঠিক আছে। এবং শ্রেণীর যে কাজগুলো তুমি করো পুরো বছর ব্যাপী যে কাজগুলো করবা বা এই 6 মাসে যে কাজগুলো করবা, যে যতটুকু সময় বাকি আছে এইখানে যে তোমার একক কাজ করবা, দলগত কাজ করবা, ছক পূরণ করবা, যতগুলো ফ্লো চার্ট অঙ্কন করা এইগুলা করবা, সেইটা প্লাস সেইগুলো থেকে তোমাদের 10 নম্বর নেওয়া হবে, ঠিক আছে। এই সবগুলো মিলে তোমাদের 30 নম্বর থাকবে স্কুল বেসড অ্যাসেসমেন্ট বা শিক্ষণকালীন মূল্যায়ন। এটার যে নমুনাটা সেটাও তোমাদের দেওয়া আছে এবং তোমাদের শিক্ষক এই নমুনাগুলো দিয়ে দেবে এবং সেই বিষয়গুলো তোমাদের প্রিপারেড হয়ে যেতে হবে। একটা নমুনা প্রশ্ন যদি আমরা দেখিয়ে দিই তাহলে কেমন হয়, অবশ্যই ভালো হয়। নমুনা প্রশ্নটা হচ্ছে এখানে দেখো তোমাদের এই টাইপের পরীক্ষা হবে, নৈবেত্তিক অভিজ্ঞতা থাকবে এবং রচনামূলক প্রশ্ন নিয়ে তোমাদের 3 ঘন্টা 100 মার্কসের পরীক্ষা। এর মধ্যে প্রথমে যে 25 মার্কস থাকবে সেটা হচ্ছে নৈবেত্তিক। নৈবেত্তিক বলতে এখানে 2 টাইপের থাকবে, একটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত থাকবে এমসিকিউ টাইপ, আর 16 থেকে 25 পর্যন্ত থাকবে এক কথা উত্তর যেটা। এখন তোমরা অনেকেই প্রশ্ন করো যে আমাদের কি গ্রামার আছে কিনা। আসলে তোমাদের গ্রামার আছে, কারণ এই যে 25 নম্বর থাকবে দেখবা এটার মধ্যে তোমার প্রথমেই যেটা আসছে এখানে দেখো, এখানে প্রথমে যে প্রশ্নটা সম্মুখ স্বরধ্বনি কোনটা, এখানে কিন্তু এটা গ্রামারের বিষয়। কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ, এটাও গ্রামারের বিষয়। হ্যাঁ, কোনটি কথ্য প্রমিত, এটাও কিন্তু গ্রামারের বিষয়। সাধু রীতির পদ ও প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে, এইটাও গ্রামারের পদ। তাহলে গ্রামার বেসড অর্থাৎ যেটা তুমি পড়বা সেটার মধ্যে গ্রামার অবশ্যই আছে, সেই গ্রামার গুলো ভালো করে জানা সেটি। তারপরে এইভাবে থাকবে মূলত 15 পর্যন্ত, 15টি। এখানে যেমন একটা আছে, এটা তোমার বইয়ের থেকে আসছে, কবিতার ভাব নিম গাছ গল্পের কোন চরিত্রতে ঘটে, সেটা তোমাদের বইয়ের থেকে আসছে। কিছু তোমাদের বই থেকে আসবে, কিছু গ্রামাটিক্যাল আইটেম আসবে, ব্যাকরণগত বিষয়, এই মিলে মোট 25টা থাকবে এখানে এমসিকিউ। 16 থেকে 25 পর্যন্ত ছোট ছোট প্রশ্ন। হ্যাঁ, যেমন মনে করো 19 নম্বরে যেটা আছে, 19 নম্বরে আছে দারিদ্র, এটার উচ্চারণটা কি হবে, দরিদ্র যেটা, এটার উচ্চারণটা কি হবে, সেই উচ্চারণ লিখতে হবে, এটা কিন্তু একটা আসবে উচ্চারণ লিখতে বিষয়। বিচিত্র শব্দের বিশেষ্যবাচক শব্দ কি হবে, স্বরবৃত্ত ছন্দের এককটি পর্ব কত মাত্রার হয়, এই যে বিষয়গুলো এরকম ছোট ছোট প্রশ্ন এবং এক কথায় তোমাকে উত্তর লিখতে হবে। এই হচ্ছে 25 মার্ক। বাকি যে 75 রচনামূলক, এই 75-এর মধ্যে প্রথম 10টা প্রশ্ন আসবে, প্রথম 10টা প্রশ্ন ছোট ছোট প্রশ্ন, 2 করে তোমাদের লিখতে হবে উত্তর এখানে, অর্থাৎ এক কথায় হবে না, এটা 2 কথায় হবে, যেহেতু 2 মার্কস সেজন্য তুমি 2 কথায় লিখতে, অর্থাৎ একটু বড় হবে, এক কথা বলে যে একটু বড় হবে। তবে তোমাকে অনেক কিছু লিখতে হবে না বা বাহুল্য কোনো লেখার প্রয়োজন নেই, এখানে যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টা শুধু তুমি ব্যাখ্যা করবা। যেমন বলা হয়েছে, মনে করো 10 নম্বর প্রশ্নটা আছে, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি যাত্রীদের হুঁশিয়ার থাকতে বলেছেন কেন, এই কেনর উত্তরটা তুমি সংক্ষেপে লিখে দেবা, তোমাকে অনেক কিছু আনতে হবে না এই জায়গাটায়। এই হচ্ছে আমাদের 20 মার্কস। এরপরে দৃশ্যপটবিহীন 3টা প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টা দেওয়া থাকবে, 3টা উত্তর তুমি লিখবা। এরপর এখানে গ্রামার এর বিষয়গুলো আসতে পারে, এখানে কিছু দেওয়া আছে এই টাইপের নমুনা হিসেবে দেওয়া আছে, সেটার থেকে তুমি 3টে উত্তর করবা। যেমন তোমার জীবনের একটি স্মরণীয় দিনের দিনলিপি প্রমিত ভাষারীতিতে রচনা করো, একটা দিনলিপি আসবে, তোমার জীবনে একটি স্মরণীয় দিনের দিনলিপি মানে একটা দিনলিপি আসবে, এই টাইপের একটা লেখা আসবে। আর আরেকটা আসবে তোমাদের রচনা লেখার যে বিষয়গুলো থাকে, অর্থাৎ তথ্যমূলক রচনা। এখানে আসছে যেমন যে কোনো একটা লিখতে হবে তোমাকে, একটা হচ্ছে মেলার উদ্বোধন প্রতিযোগিতা এবং তাদের প্রজেক্ট পুরস্কার ও সমাপনী পর্ব, এইগুলো দিয়ে তোমাকে একটা বিষয়বস্তু বিবেচনায় এনে এই একটা বিজ্ঞান মেলা সম্পর্কে একটা লেখা তোমাকে লিখতে হবে, ঠিক আছে, রচনা লেখা, রচনার মতো করে। এখানে 5 মার্কস, অত বড় হবে না কিন্তু অনুচ্ছেদ টাইপের হবে, ঠিক আছে। এরপরে যেটি থাকবে তোমাদের দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে দেখো 16 নম্বরে, এই উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপক থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছে, যেমন ক এবং খ, অর্থাৎ এখানে 4 এবং 4, হ্যাঁ 8 মার্কস আসবে, এক একটাই থাকবে 8 করে, এখানে
5টা দিতে হবে তোমাদেরকে। তাহলে তোমার উদ্দীপকটা পড়তে হবে ভালো করে। উদ্দীপকটা পড়ে উদ্দীপকের তোমাদের বইয়ের আলোকে উদ্দীপক সেট করা হবে, ঠিক আছে? সবসময় বইয়ের আলোকে উদ্দীপক সেট করা হবে। সেই উদ্দীপকের যে বিষয়গুলো থাকবে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। 17 নম্বরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং এর থেকে দুটো প্রশ্ন করা হয়েছে। 18 নম্বরে কবিতা, অর্থাৎ তোমাদের কবিতা আছে, কবিতার থেকে কিছু থাকবে এবং গদ্যর থেকে কিছু থাকবে। তাহলে তোমাকে উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। উদ্দীপকটা পড়ে উদ্দীপকের আলোকে তোমাকে মূলত উত্তরগুলো করতে হবে। এখানে 20 নম্বর যেটি আছে, একটা চিত্রকর্ম। ছবিটি কৈশিক সরকারের আঁকা। ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ছবির বিষয় ও চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে বলছে। এই ছবিতে কি বোঝাইতে চাইছে? স্মৃতিস্তম্ভ কবিতার মূল চেতনার তুমি তুলে ধরে, মানে স্মৃতিস্তম্ভ কবিতা তোমাদের যেটা রয়েছে সেটার মূল চেতনা তুলে ধরে কিনা এই ছবিটা তোমার পক্ষে, উত্তরের পক্ষে যুক্তি দেখাবা। এই টাইপের থাকবে। এবং নমুনা উত্তরটা তোমাদের কিভাবে লিখতে হবে তার ওইখানে উত্তর দেওয়া আছে। কোনো হাফ মার্কস দেওয়া হবে না, মানে অর্ধেক, 0.5 পয়েন্ট, এরকম 0.5 দেওয়া হবে না বা হাফ দেওয়া হবে না। আর তোমার লেখার ধরন, কৌশল, শব্দচয়ন, বাক্য উপস্থাপন কৌশল, এটা তোমার বিবেচনা করা হবে। বিবেচনা করে তোমাদের মূল্যায়ন করা হবে। কারণ কাজী লেখার ক্ষেত্রে হাতের লেখার যে বিষয়টা থাকবে সেটি যথাযথ উত্তর লেখা। এবং এর জন্য কিন্তু তোমাকে কোনো ওএমআর শিট দেওয়া হবে না, অর্থাৎ আলাদা একটা শিট দেওয়া হবে না। তোমার পরীক্ষার যে খাতা, অর্থাৎ স্ক্রিপ্ট শিট, যেটা তোমার খাতাটা দেওয়া হবে সেই খাতায় তোমাকে উত্তর লিখতে হবে। এবং উত্তরটা কিভাবে লিখবা এখানে কিন্তু সেই নমুনাটা দেওয়া রয়েছে। 15 পর্যন্ত হচ্ছে এমসিকিউ, 16 থেকে এক কথায় উত্তর তোমাদের লিখতে হবে। এই ছিল মূলত তোমাদের বাংলা বিষয়টি কিভাবে কি আসবে এবং কিভাবে তোমরা উত্তরটা লিখবে। আশা করি একটি পরিপূর্ণ ধারণা তোমরা পেয়েছো। এখন তোমাদের কাজ কি, এই যে যে বিষয়গুলো রয়েছে, অভিজ্ঞতাগুলো রয়েছে, একটি প্রত্যেকটা চ্যাপ্টার নতুন করে ভালো করে পড়া এবং প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে এমসিকিউ টাইপের প্রশ্ন কি হতে পারে, এক কথায় উত্তরে কি হতে পারে, এবং প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে গ্রামারের যে বিষয়গুলো থাকে, ব্যাকরণের যে বিষয়গুলো থাকে সেইগুলো বিবেচনায় নিয়ে তোমাদের পড়তে হবে। আর আমাদের সহযোগিতাটা তোমরা এখানে পাবে যে এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা তোমাদের প্রশ্নের প্যাটার্নের সাথে সঙ্গতি রেখে কিছু নমুনা প্রশ্ন তৈরি করে দেবো এবং সেগুলো নিয়ে ক্লাসে আমরা আলোচনা করে দেবো। আর এরপরে আমরা যেটা জানবো আমাদের ইংরেজি বিষয়টা। ইংরেজি বিষয়টায় আমাদের যে 21-22 কারিকুলাম করা হয়েছে, নিউ কারিকুলাম 21 বা 22 যেটা করা হয়েছে, অর্থাৎ সর্বশেষ যে কারিকুলাম করা হয়েছে এবং এনসিটিভি সেই কারিকুলামের আলোকে যে বই তৈরি করেছে সেই বইগুলোই মূলত এখনো আমাদের চলমান থাকবে। 6, 7, 8, 9 এর প্রশ্ন তৈরির ক্ষেত্রে এইটাই আমাদের বিবেচনায় নিতে হবে। এবং এখানে তোমাদের দুই ধরনের বিষয়কে ফোকাস করা হবে, যেটি আমি পরে বলছি। তার আগে দুই ধরনের অ্যাসেসমেন্ট হবে। একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ লিখিত পরীক্ষা যেটাকে বলি। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, মানে স্কুল বেসড অ্যাসেসমেন্ট, যেটা তোমাদের প্রতিদিনের যে বিভিন্ন কাজ করানো হয়। এবং এটা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা, সেটা 70% এবং যেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সেটা 30% থাকবে। সেটা আমরা জানি ইতিমধ্যে সব সাবজেক্টগুলোতে একই রকম। এবং তোমাদের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেগুলো করা হবে সেই অ্যাসেসমেন্টগুলোর প্রতিনিয়ত রেকর্ড রাখা হবে, কারণ সেই রেকর্ড থেকে আমাদের একটা নম্বর প্রদান করার বিষয় রয়েছে। এবং এর জন্য কোনো আলাদা আমাদের ওএমআর শিট দেওয়া হবে না। যে এমসিকিউ যেগুলো থাকবে তোমাদের স্ক্রিপ্ট শিট, অ্যান্সার স্ক্রিপ্ট শিট যেটা দেওয়া হবে সেটাতে লিখতে হবে। এবং মাদ্রাসা এবং যে ভোকেশনাল যারা রয়েছে তাদের বিষয়গুলো একই রকমের হবে। অ্যাসেসমেন্ট অফ দ্য স্পেশালাইজড সাবজেক্ট আন্ডার মাদ্রাসা অ্যান্ড ভোকেশনাল স্ট্রিম উইল বি হেল্ড ইন দ্য সেম মেথড, একই মেথডে হবে। এইটা একটা বিষয় আছে এখানে। এরপরে যেটি রয়েছে আমাদের এখানে বেশ 12টা নির্দেশনা দেওয়া আছে। প্রশ্ন তৈরি করতে গিয়ে আমাদের কিছু গাইডলাইন ফলো করতে হবে। সেই গাইডলাইনে যেটা বলছে আমরা প্রশ্নের যে কাঠামো সেটা জানবো, কিন্তু প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে যারা প্রশ্ন তৈরি করবে, কোশ্চেন সেটার যারা রয়েছে, তাদেরকে দুটো বিষয়ের উপর জোর দিতে হবে। একটা হচ্ছে কম্পিটেন্সি বা স্কিল, যেটা মূলত আমাদের স্কুল বেস অ্যাসেসমেন্ট বা শিক্ষণকালীন মূল্যায়ন হবে। এবং নলেজ ফোকাস, অর্থাৎ আমাদের পরীক্ষার যে বিষয়গুলো থাকবে সেখানে এই দুটো বিষয়কে ফোকাস করে আমাদের প্রশ্নপত্র তৈরি করতে হবে। এবং অবশ্যই আমাদের যে গ্রামাটিক্যাল আইটেম রয়েছে এবং আমাদের যে লেভেল অফ ডিফিকাল্টি যেটা, সেটা ফলো করতে হবে। এটা আমাদের রিলেভেন্ট টেক্সট এর আলোকে হবে। এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে যে আমাদের যে প্রশ্নটা আসবে সেখানে কিন্তু আনসিন আসবে। আনসিন অর্থাৎ বইয়ের থেকে কোনো প্যাসেজ আসবে না। তাহলে আনসিন প্যাসেজ সেটা যেন আমাদের
টেক্সট বইয়ের যে প্যাসেজগুলো রয়েছে সেইটার লেভেলে হয়, সেটি কিন্তু বলা হইতেছে বারবার, সেটি বলা হয়েছে। এইভাবে প্রশ্ন সেটারদের জন্য একটা বিষয় দেওয়া হয়েছে। আমাদের কোন কোন বিষয়গুলো রয়েছে, এক্সপেরিয়েন্স কোনগুলো রয়েছে, আমাদের 6, 8 এবং 9 এইটা, অর্থাৎ দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস এইটা আছে, ইমাজিনেশনস আছে, এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট যেটা সেইটা আছে। তিনটা চ্যাপ্টার বলা যেতে পারে, তিনটা চ্যাপ্টার তোমাদের রয়েছে, পেজও এখানে দেওয়া রয়েছে। এই তিনটা চ্যাপ্টারের খুঁটিনাটি যত কিছু বিষয় আছে সবই আমাদের কিন্তু পড়তে হবে, কারণ এই তিনটা চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসবে। এখানে গ্রামারের যে বিষয়গুলো থাকবে সেগুলো আসবে, এবং 70 এবং 30% হবে সেটি বলা হয়েছে, আর বলছি না। এবং আমাদের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রয়েছে সেটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের শিক্ষার্থীদের দক্ষতার যে বিষয়টি সেটি কিন্তু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ওইটার মাধ্যমে হবে। এই জন্য আমাদের প্রতিনিয়ত যে স্কুলে যে টিচাররা যে অ্যাসেসমেন্ট গুলো করবে সেটি কিন্তু তাদের সংরক্ষণ করে রাখতে হবে, যেটি বলা হয়েছে। এখন ফাইনালি আমাদের যে 30 মার্কস থাকবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে, সেটি কিভাবে হবে, সেটিতে হোমওয়ার্ক, তোমাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে, একটা হোমওয়ার্ক দেওয়া হবে এমনিতে স্পেসিফিক বাই দ্য টিচার, অর্থাৎ শিক্ষক কর্তৃক একটা জিনিস নির্দিষ্ট করে দেওয়া হবে যে এইটার উপরে তোমরা এইটা করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সেটাই 10 থাকবে, তবে এটা অবশ্যই তোমাদের শিক্ষক আগের থেকেই তোমাদের বইয়ের আলোকে ডিজাইন করে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে ক্লাস ওয়ার্ক বলতে ক্লাসে যে কাজগুলো তোমাদেরকে দিয়ে শিক্ষকরা করান, সেটি গ্রুপ ওয়ার্ক হয়, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হয়, কমপ্লিটিং কোনো চার্ট হতে পারে, টেবিল হতে পারে, ফ্লো চার্ট তৈরি করা হতে পারে। এগুলা কিন্তু আমাদের বইতে সিদা সিলেবাস ইন সেক্টর বি তে রয়েছে। হ্যাঁ, বি সিলেবাস আমাদের যেটা করা হয়েছে সেটা রয়েছে, সেইটার আদলে সেখান থেকে তোমাদের 10 মার্কস থাকবে, এবং প্রজেক্ট ওয়ার্ক আর অ্যাসাইনমেন্ট একটা দেওয়া হবে, ঠিক আছে। সেটাও কিন্তু তোমাদের আমাদের বইতে যেটা আছে, সিদা সিলেবাস ইন দ্য সেকশন বি তে আমরা যেটা পাবো সেইটার উপরে 10 মার্কস থাকবে। এই 30 মার্কস স্কুল বেস অ্যাসেসমেন্ট বা সিএ যেটাকে আমরা বলি সেটা থাকবে, এবং এরপরে আমাদের যে সামেটিভ অ্যাসেসমেন্টটা হবে, যেটা আমাদের 100 মার্কসের একটা পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা যেটাকে আমরা বলি, সেইটার প্যাটার্নটা আমরা একটু জানবো, এটি খুব গুরুত্বপূর্ণ, এবং এই প্যাটার্নের আলোকে আমাদের এখন প্রিপারেশন নিতে হবে। এখানে আমাদের রিডিং স্কিলের উপরে করা হয়েছে, সেইখানে থাকবে 35 নম্বর, আর এখানে 3টা আনসিন প্যাসেজ থেকে মূলত এই প্রশ্নগুলো সেট করা হবে। এখানে এমসিকিউ থাকবে, তারপরে থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে, এখানে 5টা থাকবে 2 করে 10, ম্যাচিং এ থাকবে 5, আর্গুমেন্টসে থাকবে 5, এবং কমপ্লিটিং টেবিলে থাকবে 5। এই মোট 35 নম্বর এখানে আমাদের আছে, ঠিক আছে। 35 নম্বর থাকবে। এটা কিভাবে আসবে সেই প্রশ্নের প্যাটার্নটা আমরা দেখাবো। এরপরে আসবে অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি, অর্থাৎ পোয়েম বা কবিতা অংশ থেকে আসবে 30 নম্বর। এখানে আইটেম উইল বি বেসড অন দ্য আনসিন পোয়েম থাকবে, একটা বইয়ের বাইরে থেকে একটা পোয়েম আসবে তোমাদের, সেই পোয়েম থেকে শর্ট কোশ্চেন থাকবে, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে 3টা, ঠিক আছে। এখানে 3টা লেখা হয়েছে, কিন্তু মার্কস আবার এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা আমরা দেখবো। আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইং লিটারি ফিগার্স, মেটাফোর, সিমিলি অ্যান্ড ইমাজিন, ঠিক আছে। এইখান থেকে একটার থেকে আসবে, এখানে 10 থাকবে, 5টা প্রশ্ন হয়তো আসবে এখানে, আর এখানে হয়তো 5টা প্রশ্ন আসবে 2 করে, এটা থাকবে। এরপরে রাইটিং এক্সপ্রেশন, ইন্টারপ্রিটিং থিমস অ্যান্ড আইডিয়া, অর্থাৎ একটা আইডিয়া বা থিমকে তোমাদের থিমের উপরে তোমাদের লিখতে হবে, এইটার উপরে থাকবে 1 করে 10 থাকবে এখানে, মোট 10 থাকবে এখানে। এরপরে রাইটিং অংশে থাকবে 35, ঠিক আছে। তাহলে 35, 70 আর হচ্ছে 30, 100 মার্কসে থাকবে। রাইটিং এ প্যারাগ্রাফ থাকবে একটা থাকবে যে কম্পেয়ার কন্টেস্ট এসে মানে রচনা থাকবে 15 মার্কসের, আর একটা থাকবে এক্সপ্লানেটরি টেক্সট, অর্থাৎ একটা টেক্সট ব্যাখ্যা করার বিষয়টা থাকবে, এখানে থাকবে 10। এই হচ্ছে তোমাদের এই 30 মার্কসগুলো, তাহলে মোট 100 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে। এখন আমরা প্রশ্নের প্যাটার্নটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবো। আমাদের এইভাবে আমরা তোমাদের কিছু নমুনা প্রশ্ন করে দেওয়ার চেষ্টা করব। যেমন তোমাদের মানে পার্ট 1 যেটা রিডিং পার্ট যেটাকে আমরা বলি, রিডিং পার্টে একটা প্যাসেজ আসছে, যে এই প্যাসেজটা তোমাদের বইতে নাই, কিন্তু বইয়ের আদলে একটা প্যাসেজ এখানে দেওয়া হয়েছে, বিশাল প্যাসেজ। হ্যাঁ, তোমাদের এই প্যাসেজগুলো পড়ে পড়ে তোমাদেরকে এই নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে, অর্থাৎ এখান থেকে 5টা এমসিকিউ আসছে, এ বি সি
ডিই এই 5টা এমসিকিউ আসবে ওই প্যাসেজ থেকে, কিন্তু প্যাসেজটা ভালো করে তোমাদেরকে পড়ে এই প্যাসেজের আলোকে তোমাদের এই এমসিকিউ গুলোর উত্তর করতে হবে। মানে এরপরে বি নম্বরে আসছে 5টা প্রশ্ন আসবে ওই প্যাসেজ থেকেই, কিন্তু সেটা আসবে সেইখানে 10, তাহলে এই হচ্ছে 15। সি নম্বরে আমাদের একটা টেবিল দেওয়া আছে, অর্থাৎ কলাম এ কলাম বি দেওয়া থাকবে। কলাম এ তে ইন দ্য লেফট কলাম আর ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, ওই প্যাসেজ থেকে কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন এক্সাম্পলারি একটা শব্দ, কর্নারস্টোন একটা শব্দ, এই শব্দগুলো দেওয়া আছে এবং এই শব্দগুলোর আলোকে তোমার এইখানের ওই শব্দের যে ব্যাখ্যাটা, যেমন এক্সেম্পলারি এইটার সংজ্ঞাটা কি হবে, এইখানে সেই সংজ্ঞাটা দেওয়া আছে, তোমাকে সেই সংজ্ঞাটা খুঁজে সেইটার সাথে সেইটা মিল করতে হবে বা এইভাবে মিল করতে হবে। ঠিক আছে, এখানে সেইটাই বলছে, দেখো ম্যাচ ইচ ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দ্য করসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডেড, এটা লিখতে বলছে। এরপরে তোমার 2 নম্বরে নাম্বার 2 যেটা, নাম্বার 2 তে থাকবে রিড দ্য ফলোইং কনভারসেশন এন্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। এখানে একটা কনভারসেশন দেওয়া আছে, আবির এন্ড লিলির মধ্যে একটা কনভারসেশন থাকবে এবং কনভারসেশন শেষে তোমাদের একটা প্রশ্ন থাকবে এখানে, যেখানে প্রশ্নটা রয়েছে নাও গিভ ইউর ওপিনিয়ন whether you agree or disagree with the statement, এগুলোর সাথে তুমি কোনটায় রাজি কোনটায় রাজি না সেটা লিখবা। The government and organizations are not doing anything to combat human trafficking, অর্থাৎ যে মানব পাচার হয়ে যাচ্ছে যে সেটা বন্ধের ক্ষেত্রে সরকার এবং কোন অর্গানাইজেশন কোনো ভূমিকা নিচ্ছে না, এইটা ক্ষেত্রে তুমি কি এগ্রি না ডিসএগ্রি সেইটা নিয়ে তোমার একটা ওপিনিয়ন লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এরকম একটা প্রশ্ন থাকবে। এরপরে 3 নম্বরে আবার আরেকটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটা হচ্ছে সাইবার ক্রাইম সম্পর্কে লিখছে। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিজ দ্যাট ফলোস, এইটা পড়ে এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, যেমন কজ কারণ হচ্ছে কারণ, তারপর এটার ফলাফলটা কি হবে, ইফেক্টটা কি হবে এবং প্রিভেন্টিভ মেজারটা কি হবে, যেমন হ্যাকিং, আইডেন্টিটি থ্রেফট, অনলাইন ফ্রড, পুশিং, ম্যালওয়্যার অ্যাটাক, অর্থাৎ এইগুলা কিছু টার্ম যেটা সাইবার ক্রাইমের সাথে যায়। এই হ্যাকিং এর ইফেক্টটা কি, ফলাফলটা কি এবং হ্যাকিংটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় এটা লিখতে হবে তোমাদের। এখানে থাকবে তোমাদের 10, অর্থাৎ 5টা এখানে দেওয়া আছে 2 করে, প্রত্যেকটাই 2 করে করে 10 থাকবে। এটা হলো 3। এরপরে পার্ট বি তে যেটা ছিল আমাদের অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি, অর্থাৎ কবিতাংশ, কবিতার যে অংশটা আছে সেই কবিতার অংশ থেকে আমরা বলছিলাম একটা আনসিন প্যাসেজ মানে কবিতা দেওয়া থাকবে যেটা বইতে নেই, সেই কবিতা থেকে 5টা প্রশ্ন থাকবে, প্রথমে 5টা প্রশ্নে 10 2 করে, তারপরে ওই কবিতা থেকেই একটা প্রশ্ন থাকবে সেইটা আবার 10। সেটা কি আছে, রিড দ্য পোয়েম অ্যাগেইন, আবার পড়তে বলছে, and identify 3 metaphors or 2 similes used in the poem, then explain the purpose of their use, এখান থেকে এটা করতে বলছে। এখানে হচ্ছে 10 মার্কস থাকবে। রিড দ্য পোয়েম অ্যাগেইন and express your feelings, অর্থাৎ এই কবিতাটা পড়ে তুমি কি বুঝছো, অর্থাৎ এই কবিতার থেকে তোমার যে ফিলিংস এবং এক্সপ্রেস সেটা ব্যাখ্যা করবা, তুমি এক্সপ্রেস করবা, এটাই 10। অর্থাৎ বলা যেতে পারে কবিতার সারাংশ বা সারমর্ম তুমি যেটা বুঝেছো সেটা লিখবে। এই হচ্ছে কবিতা থেকে থাকবে তোমাদের 30 মার্কস এবং রাইটিং অংশ থাকবে তোমাদের যেটা থাকবে রাইটিং অংশে প্রথমে যেটা আছে দেখো, প্রথমে 5 নম্বর যেটা, অর্থাৎ এখানে 5 থেকে 7 এটা তোমাদের করতে হবে এবং এখানে একটা কথা লেখা আছে, শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুক টু ডেভেলপ দ্য রাইটিং ইন ডিফারেন্ট ইস্যুস। আমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইতে রাইটিংকে ডেভেলপ করার জন্য, রাইটিং স্কিলকে ডেভেলপ করার জন্য সেই যে ডিফারেন্ট ইস্যুস গুলো রয়েছে সেইটাকে স্ট্রিক্টলি ফলো করে তোমাদেরকে এই প্রশ্নগুলো করা হবে। এখানে যেটা বলা হয়েছে, you know that the culture heritage holds profound significance, reflecting a country's rich history, diverse traditions and national identity. Think of the culture heritage of your locality, district or country, অর্থাৎ তোমার এলাকা, তোমার জেলা বা তোমার দেশের যে কোনো which has স্পেশাল ভ্যালুজ, এরকম হেরিটেজ রয়েছে, কালচারাল হেরিটেজ রয়েছে, সেইটা চিন্তা করতে বলছে তোমাকে। চিন্তা করার পরে তোমাকে নাও রাইট এ প্যারাগ্রাফ লিখতে হবে এইটার উপরে।
দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের তাৎপর্য তুলে ধরে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এইটা একটা নমুনা প্রশ্ন, জাস্ট এইটাই আসবে সেটা না, কিন্তু ঠিক এই টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে, তারপর ওইটার থেকে লিখতে বলবে একটা প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফ লেখার যে প্যারাগ্রাফটা যে ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে আমরা বলি, অর্থাৎ তোমার লেখার দক্ষতা কতটুকু হয়েছে, তুমি কতটুকু ফ্রি হ্যান্ডে ইংলিশ লিখতে পারো, সেই বিষয়গুলো তোমার প্যারাগ্রাফে তুলে ধরতে হবে। এবং কিভাবে মূল্যায়ন হবে প্যারাগ্রাফটা সেটা আমরা বলবো। এবং এই প্যারাগ্রাফটা লেখার ক্ষেত্রে তোমাকে কিছু ক্লু দেওয়া থাকবে, অর্থাৎ কিছু হিন্টস দেওয়া আছে, এই হিন্টস এর আলোকে কিন্তু তোমাকে লিখতে হবে। কি হিন্টস দেওয়া আছে? যেমন ইওর প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ এ টপিক সেন্টেন্স দিয়ে শুরু হবে, ঠিক আছে। তারপরে তোমার প্যারাগ্রাফে ইউ শুড ফোকাস অন এ সিঙ্গেল আইডিয়া অর এ থিম, এর উপরে তোমাকে ফোকাস করতে হবে। এবং ইওর প্যারাগ্রাফ শুড ফলো লজিক্যাল, যৌক্তিকভাবে অন আইডিয়া সেটা উপস্থাপন হয়, একটা আইডিয়া যৌক্তিকভাবে উপস্থাপিত হবে। এবং ইনক্লুড স্পেসিফিক ডিটেলস রাদার দ্যান ভগ অর জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ অস্পষ্ট বা কোনো সাধারণ স্টেটমেন্ট দিয়ে তুমি এটাকে করতে পারবে না, তোমাকে স্পেসিফিক কিছু বিষয় দিয়ে ওইটার উপরে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। অর্থাৎ কিছু বাইন্ডিংস দেওয়া রয়েছে, কিছু ক্লু দেওয়া রয়েছে, এইটার আলোকে তোমাকে সুন্দর করে তোমার প্যারাগ্রাফটা উইল বি ক্লিয়ার, ওয়েল অর্গানাইজড এন্ড ইফেক্টিভ, এইভাবে লিখতে হবে। 6 নম্বরে যেটা রয়েছে, 6 নম্বরে কি রয়েছে? The Venn diagram shows some similarities and dissimilarities and some common features between garments and sector and IT sector. Now write an essay, অর্থাৎ একটা রচনা লিখতে হবে এখানে, রচনা। এখন রচনা লেখার ক্ষেত্রে তিনটা জিনিস তোমাকে এইভাবে এখানে ফলো করতে হবে, সেই নির্দেশনাটা দেওয়া আছে। Start with an engaging sentence to grab the reader's attention, অর্থাৎ যারা পড়বে তাদেরকে তাদের অ্যাটেনশনকে গ্র্যাব করার জন্য তোমাকে একটা এনগেজিং সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। তারপর ইউজ 3 বডি প্যারাগ্রাফ, 3টা বডি থাকবে এখানে, 3টা পার্ট থাকবে মাঝখানে। তারপরে উইথ এক্সাম্পল, উদাহরণ দিতে হবে, স্পেসিফিক ফ্যাক্টস, কোটাস এন্ড সাপোর্টের পয়েন্টস, পয়েন্টের এগেইনস্টে তোমাকে সুনির্দিষ্ট এক্সাম্পল, ঘটনা এবং কোটা উল্লেখ করতে হবে। ব্রিফলি রিক্যাপ the main points of comparison and contrast your covered in the body paragraph. এই যে শর্তগুলো দেওয়া আছে, শর্তগুলোকে তোমাকে লিখতে হবে। এটা গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টরের মধ্যে কিছু কমন জিনিস আছে, ফোকাস কমন এরিয়া যেটা সেটা, আর এইখানে এটা হলো গার্মেন্ট সেক্টর, এটা হচ্ছে আইটি সেক্টর, এইটার উপরে লিখতে হবে, ঠিক আছে। এরপরে 7 নম্বরে যেটা রয়েছে, এখানে একটা read the text and identify the elements and relevant examples of an explanatory text. Then fill up followed grid, one is done for you. এখানে একটা টেক্সট দেওয়া রয়েছে, এই টেক্সটের থেকে এখানে একটা এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট দেওয়া থাকবে এবং এক্সাম্পল অফ দ্য টেক্সট তোমাকে এটা লিখতে হবে, ঠিক আছে। এই টাইপের থাকবে এটা। এটার যখন তোমাদের আরো নমুনা প্রশ্ন দেওয়া হবে তাহলে তোমরা তখন এই জিনিসগুলা ভালো করে বুঝতে পারবা। এখন এই যে 6 নম্বর বা 7 নম্বর আমরা যেটা দেখলাম, এগুলো মূল্যায়ন কিভাবে হবে? প্যারাগ্রাফ যেটা লিখতে হবে তোমাদেরকে, প্যারাগ্রাফ মূল্যায়নের ক্ষেত্রে একটা রুব্রিক্স করে দেওয়া হয়েছে। যেমন এখানে টাইটেল, টপিক, সেন্টেন্স এন্ড কনক্লুডিং সেন্টেন্স, এটা যদি তোমার প্রপারলি হয় তাহলে তোমাকে এখানে 4 মার্ক দেওয়া হবে। উইথ দেয়ার পারপোজ, ক্লিয়ার, নট ক্লিয়ার, অতটা ক্লিয়ার না এখানে। তারপরে এইভাবে করা হয়েছে, র্যাঙ্কিংটা করা হয়েছে, এটাকে রুব্রিক্স বলে, অর্থাৎ কত কি লিখলে তুমি কত পাবে। তারপর বডিতে দেখো, বডিতে 6 দেওয়া হয়েছে, তোমার যদি এক্সপ্রেসড ইন এ ক্লিয়ার অ্যান্ড অর্গানাইজড ফ্যাশনে হয়, ইজি টু ফিগার আউট হোয়াট ইজ দ্য অ্যাবাউট, এইটা যদি বোঝা যায় সহজেই তাহলে তুমি 6 পাবা এখানে, এইভাবে করা হয়েছে। তারপরে রাইটিং এসের ক্ষেত্রে কি হবে, উইথ রিটেন উইথ এ ক্লিয়ার থিসিস স্টেটমেন্ট দিয়ে শুরু হয়েছে। তারপর বডি প্যারাগ্রাফ একে কি থাকবে, রিটেন ক্লিয়ারলি, পয়েন্ট অফ কম্পারিজন 1, and sentence are well organized, use of cohesive device, choices of words, এইটা যদি বডি একে থাকবে, বডি 2 তে কি থাকবে, বডি 3 তে কি থাকবে, এই বিষয়গুলো কনক্লুশনটা তুমি কিভাবে টানবা, এটা সবগুলো যদি তোমার
4 মাত্রার হয় তাহলে তুমি পুরো মার্কসই পেতে পারো। এখানে 3 মাত্রার করা হয়েছে, 3 2 1, ঠিক আছে? এটা একটা রুব্রিক্স করা হয়েছে, এটা নম্বর প্রদানের ক্ষেত্রে 3 মাত্রার রুব্রিক্স ফলো করে তোমাদের রচনার যেটা লিখবা সেটা মার্কিং করা হবে। তো এইভাবে এটা হচ্ছে মার্কিং পার্ট আমরা আলোচনা করে দিলাম, কারণ লেখার ক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। তুমি যে এসেটা লিখবা সেই বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 থাকবে, এবং বডি প্যারাগ্রাফ থেকে কনক্লুশন থাকবে, একটা ইন্ট্রোডাকশন থাকবে, এই টাইপের লিখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে মূলত আমাদের মূল্যায়নের পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিলাম। অনেকগুলো নতুনত্ব আসছে, অনেকগুলো বিষয় আছে, তোমাদের অনেকের কাছে বিষয়গুলো নতুন মনে হবে, কারণ এখানে অনেক নতুন নতুন জিনিস বা আইডিয়া কিন্তু দেওয়া হয়েছে। এখন মূল কাজ কি? মূল কাজ হচ্ছে তোমাদের যে 3টা টপিক দেওয়া রয়েছে, এই 3টা টপিকের উপরে তোমাকে প্রিপারেশন নিতে হবে, এবং এই যে এই 3টা বিষয়, এই 3টা বিষয় থেকে মূলত তোমাকে পরীক্ষা আসবে। তোমাদের যত আইটেম আমি বললাম না কেন সবগুলো এখান থেকেই আসবে, এবং এইটার যে মডেল কোশ্চেনটা কি হবে, কিভাবে হবে, সেগুলো তোমরা পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে তোমরা উৎসাহিত করবা এবং তোমাদের বন্ধুদেরকে এই চ্যানেল সম্পর্কে জানিয়ে দেবা। দেখা হচ্ছে পরের কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।